my loving students and my very good followers. I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. আজকে দেখো আমরা বিশেষ একটা টপিক নিয়ে আলোচনায় রয়েছি। টপিকটা কি? শর্তমূলক বাক্য, যাকে আমরা ইংরেজিতে বলি কন্ডিশনাল সেন্টেন্স, যাকে আমরা ইফ ক্লজ দিয়ে আনি। ইফ অ্যাডভার্বিয়াল ক্লজ, কন্ডিশনাল ক্লজ, সেই ক্লজ দিয়ে যে বাক্যগুলো আমরা আনি ইংরেজিতে, যাদেরকে আমরা বলি বাংলাতে শর্তমূলক বাক্য। এই যে শর্তমূলক বাক্যগুলো, সেগুলো আমরা অর্থাৎ যে বাক্যগুলো যদি দিয়ে থাকে সেই বাক্যগুলোকে শর্তমূলক বাক্য বলি। এই বাক্যগুলোকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজি করব, এটা আমাদের আজকের আলোচনা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমরা যখন কোনো বাংলা বাক্যকে ট্রান্সলেট করো বা তোমরা কোনো কিছু পড়ো বা কিছু বলতে যাও, এই যে যদি দিয়ে এই বাক্যগুলো কিন্তু খুব সাধারণভাবেই তোমাদের চলে আসে। যদি এই বাক্যগুলো চলে আসে তখন তোমরা সেগুলো ইংরেজিতে কিভাবে কনভার্ট করবে, আজকের আলোচনা কিন্তু সে বিষয়। তাহলে চলো দেখো, আমি এখানটায় 1 আর 2কে একটা শ্রেণী করেছি, 3, 4, 5কে একটা শ্রেণী করেছি, 6, 7কে একটা শ্রেণী এবং 8কে আর একটা শ্রেণী করেছি। ক্লিয়ার? এই যেখানে 4টা শ্রেণী আছে, এই 4টা শ্রেণী আগে তোমাদের বুঝতে হবে যে এই 4টা শ্রেণীর সেন্সগুলো কি আছে, অর্থাৎ বাংলা বাক্যের ধারণাগুলো কি আছে। সেই অনুযায়ী তোমার সেন্টেন্সের অর্থাৎ ভার্বের স্ট্রাকচার, ইফ ক্লজ কেমন হবে, প্রিন্সিপাল ক্লজ কেমন হবে, এটসেট্রা। তোমাদের একটু আগে আমি বললাম ইফ ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে কমপ্লেক্স জয়নিং। কমপ্লেক্স জয়নিং মানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লিয়ার? তাহলে এরা কিন্তু সবাই কমপ্লেক্স জয়নিংয়ের পার্ট, জটিল বাক্য গঠনের পার্ট, ইজন্ট ইট? সুতরাং এখানে একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট, মানে একটা মেইন ক্লজ থাকবে আর একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে? যেটার সাথে লিঙ্কার থাকবে। ইফ হচ্ছে আমাদের লিঙ্কার। তাহলে ইফ ক্লজটার গঠন কি হবে, প্রিন্সিপাল ক্লজের গঠন কি হবে, এইগুলো কিন্তু আমাদের এই শ্রেণীগুলোর আলোচনার থেকে বেরিয়ে আসবে। দ্যাটস ওয়াই আমি শ্রেণী অনুযায়ী আলোচনা শুরু করলাম। তাহলে দেখো প্রথমে কি বলেছে, এই যে দুটো শ্রেণী দেখতে পাচ্ছ, যদি আকাশে কালো মেঘ থাকে ভীষণ বৃষ্টি হয়, যদি তাপমাত্রা 0 ডিগ্রির নিচে যায় জল জমে যায়। এই দুটো যদি বাক্য অর্থাৎ শর্তমূলক যে বাক্য, এই দুটো শর্ত কিন্তু যাকে আমরা বলি জেনারেল ট্রুথ, সাধারণ সত্যি, অথবা সায়েন্টিফিক ফ্যাক্টস। তার মানে যে সকল যদি বাক্যে তুমি সাধারণ সত্যিটাকে পাবে, এই রকম যে আকাশে মেঘ থাকলে বৃষ্টি হয়, এটাকে বলে সাধারণ সত্য। আর এই যে নিচের যে বাক্যটা আমি বললাম, যদি তাপমাত্রা 0 ডিগ্রির নিচে যায় জল জমে যায়, এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ঘটনা। তাহলে যেগুলো সত্য বিষয়, যেগুলো বিজ্ঞান ভিত্তিক বিষয়, তাদের ক্ষেত্রে যদি দিয়ে বাক্যটা থাকে, তাহলে তুমি কিভাবে করবে সেটা বোঝো। বলছে এখানটায় আমি লিখে রেখেছি এই দুটোর ক্ষেত্রে এখানে দুটি ক্লজ, অর্থাৎ একটা ইফ ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। দুটি ক্লজই তখন সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। দুটি ক্লজই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। ওকে? এবং প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে মানে সাবজেক্ট V1 অবজেক্ট অ্যাক্টিভে। আর প্যাসিভে থাকলে তো সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ তোমাদের জানা আছে, অবজেক্টটা সাবজেক্টে এখানে চলে আসবে, V1 এর জায়গায় am is আর V3 ফর্ম বসবে, আর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু মেইন যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এক্ষেত্রে দুটি বাক্যই ইফ ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, দুটি বাক্যই, দুটি ক্লজই, বাক্য ঠিক বলা যাবে না, দুটি ক্লজই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সকে ফলো করবে। এটা মনে রাখো। কখন? যদি আমাদের এই বাক্যটা মানে বাক্যগুলোর মধ্যে যে শর্ত থাকে, সেই শর্তটা যদি সাধারণ সত্যকে অনুসরণ করে বা বৈজ্ঞানিক কোনো ঘটনাকে অনুসরণ করে, তাহলেই কিন্তু আমরা এই যদিমূলক বাক্যগুলো
আমরা লিখব এই ফর্মে, দুই দিকেই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে লিখতে হবে। এবার চলো আমরা তাহলে এই দুটোকে লিখে ফেলি। নাম্বার 1, যদি আকাশে কালো মেঘ থাকে, তাহলে যদি আমি শুরু করলাম, ইফ দেয়ার ইজ ডার্ক ক্লাউড, তাহলে ইফ দেয়ার ইজ ডার্ক ক্লাউড in the sky, if there is dark cloud in the sky, comma, ভীষণ বৃষ্টি হয়, তাহলে কি লিখবো? ইট রেইনস হেভিলি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে দেখো দুটাই কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে লিখলাম, এখানে ইজ আছে আর এখানে ভার্বের V1 ফর্ম আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এস যুক্ত আছে, দুটাই আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। ওকে, ইফ দেয়ার ইজ ডার্ক ক্লাউড ইন দ্য স্কাই ইট রেইনস হেভিলি। ক্লিয়ার? এবার চলো 2 নম্বরটা দেখো, যদি তাপমাত্রা 0 ডিগ্রির নিচে যায়, তাহলে আমি লিখছি দেখো, if the temperature clear, if the temperature 0 ডিগ্রির নিচে যায়, তাহলে আমরা দুইটাই প্রেজেন্ট টেন্সে লিখব। তাহলে goes down, goes below করে দিই, goes below কোথায় যাবে? 0 ডিগ্রির নিচে। তাহলে ইফ দ্য টেম্পারেচার গোস, বা কাম ডাউন করলেও হবে, গোস বিলো দ্য 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে কমা, তাহলে কি হবে? জল জমে যায়, তাহলে আমি এখান থেকে লিখছি ওয়াটার ফ্রিজেস। তাহলে কি হলো? দেখো, ইফ দ্য টেম্পারেচার গোস ডাউন, এটা V1 আছে, সিম্পল প্রেজেন্টে লিখেছি। ওয়াটার ফ্রিজেস, এটাও দেখো এস যুক্ত আছে, ফ্রিজেস, তার মানে এটাও আমাদের সিম্পল প্রেজেন্ট। তাহলে দুই দিকেই সিম্পল প্রেজেন্ট দিয়ে লিখতে হবে। ইফ ক্লজও সিম্পল প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লজও সিম্পল প্রেজেন্ট। কখন? আগেই আলোচনা করলাম। এবার চলো 3 নম্বর, 3, 4, 5-এর ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে। দেখো এখানেও আমাদের কন্ডিশন যদি 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 দিয়ে আছে। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু এটার সাথে এটার পার্থক্য কোথায় দেখো, বলছে যদি সন্ধ্যায় ভালো আবহাওয়া থাকে আমি হাঁটতে যাব। অর্থাৎ এখানটায় শর্তটা অনুযায়ী যে কাজটা হবে সেটা ফিউচারিস্টিক, ভবিষ্যৎ সম্পর্কিত। এইটা করলে এইটা হবে ভবিষ্যৎ সম্পর্কিত। দেখো কি লিখেছি, ইফ ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এক্ষেত্রে ইফ ক্লজটি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ইফ ক্লজটি, আর প্রিন্সিপাল যে ক্লজটি আছে সেইটা ফিউচারিস্টিক হবে, ফিউচারিস্টিক টেন্স হবে। অর্থাৎ শ্যাল হতে পারে, উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, তারপরে তোমার V1 ফর্ম বসাতে হবে, ফিউচারিস্টিক স্ট্রাকচার হবে। কখন? যদি এই ধরনের বাক্য থাকে, যদি তুমি কঠিন পরিশ্রম করো তুমি ভালো ফল করতে পারো। অর্থাৎ এইখানটায় কোনো একটা শর্ত মেনটেন হলে আর একটা ঘটবে এবং ঘটার কাজটা ভবিষ্যতের সাথে সম্পর্কিত। তাদের ক্ষেত্রে আমাদের এই ধরনের বাক্য করতে গেলে ইফ ক্লজটাকে সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে, প্রিন্সিপাল ক্লজটিকে ফিউচারিস্টিক ভার্ব স্ট্রাকচারে লিখতে হবে, শ্যাল, উইল, মে, ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা ফিউচারিস্টিক ভার্ব স্ট্রাকচার বলি। ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে দেখো আমরা বাক্যগুলো লিখছি। if the weather বলছে যদি আবহাওয়া হয় ভালো সন্ধ্যার সময়, if the weather is good in the evening, ক্লিয়ার? তাহলে if the weather is good in the evening, দেখো সিম্পল প্রেজেন্টে লিখেছি, ক্লিয়ার? আমি হাঁটতে যাব, তাহলে কি লিখবো? I shall go to walk, ক্লিয়ার? তাহলে এই যে শ্যাল ফিউচারিস্টিক ভার্ব, তার সাথে V1, দেখো গো হচ্ছে আমার V1, ক্লিয়ার? এখানে ক্যান ফিউচারিস্টিক, তোমার মে ফিউচারিস্টিক, রেজাল্ট এগুলো ফিউচারিস্টিক হয়, ক্লিয়ার? তাহলে ইফ দ্য ওয়েদার ইজ গুড ইন দ্য ইভিনিং আই শ্যাল গো টু ওয়াক, আমি যাব হাঁটতে, ক্লিয়ার? এবার দেখো যদি তুমি কঠিন পরিশ্রম করো, এগুলো সব ইফ ক্লজগুলো সব সিম্পল প্রেজেন্টে হবে। ইফ ইউ ডু হার্ড ওয়ার্ক, এই দেখো ডু হচ্ছে এখানে V1, তার মানে এটা আমার সিম্পল প্রেজেন্টে লিখলাম। ইফ ইউ ডু হার্ড ওয়ার্ক, তুমি ভালো ফল করতে পারো, তার মানে এখানটা ক্ষমতা বোঝাচ্ছে। হার্ড ওয়ার্ক করলে যে ক্ষমতা আসবে সেই ক্ষমতায় তুমি ভালো ফল করতে পারো। ক্ষমতা বোঝালে পারার জন্য আমরা কি ইউজ করি? ক্যান, ক্লিয়ার? এটাও আমাদের ফিউচারিস্টিক, ভবিষ্যতে এটা হতে পারে, ফিউচারিস্টিক। তাহলে ইউ ক্যান ডু এ গুড রেজাল্ট, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এখানটা ডু এর জায়গায় মেকও করতে পারো, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, ঠিক আছে? ইউ ক্যান ডু অথবা ইউ ক্যান মেক, ক্লিয়ার? এবার চলো 5 নম্বর, যদি বৃষ্টি হয়, তাহলে আমি শুরু করলাম ইফ ইট রেইনস, এটা আমি সিম্পল প্রেজেন্টে লিখব। একটু আগের আলোচনা অনুযায়ী যে ইফ ক্লজটা এক্ষেত্রে সিম্পল প্রেজেন্টকে ফলো করবে। ইফ ইট রেইনস এস যুক্ত আছে, তার মানে এটা V1 সিম্পল প্রেজেন্টে আছে। আমরা আমাদের ভ্রমণ স্থগিত করতে পারি, তার মানে এটা সম্ভাবনা। এটা যেমন ক্ষমতা বোঝায়, এটা সম্ভাবনা বোঝায় যে বৃষ্টি হলে আমি এটা করতে পারি, সম্ভাবনা, ভবিষ্যতে আমি করতে পারি যদি বৃষ্টি হয়। তাহলে ইফ ইট রেইনস কমা, তাহলে উই মে স্টপ, থামাতে পারি, ক্লিয়ার? তাহলে উই মে স্টপ আওয়ার ট্রিপ, হলো? তাহলে ইফ ইট রেইনস উই মে স্টপ আওয়ার ট্রিপ, এই যে মে করলাম ফিউচারিস্টিক, মে করলাম আমাদের ফিউচারিস্টিক মে, তার সাথে V1, তাহলে এটা আমার কাছে V1, ক্লিয়ার? তাহলে ইফ ইট রেইনস উই মে স্টপ আওয়ার ট্রিপ, ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি অনেক টাকা, আমার যদি অনেক টাকা থাকতো আমি লন্ডন যেতাম, বলছে এই দুটো 6 আর 7 নম্বর, তার জন্য আবার আলাদা স্ট্রাকচার। এখানে কি বলছে ভালো করে বোঝো, ডিফারেন্সগুলো বোঝো। বলছে দেখো আমার যদি অনেক টাকা থাকতো আমি লন্ডন যেতাম, এটা কিন্তু আমি প্রেজেন্ট ফর্মে বলছি, মানে এখন আমি দাঁড়িয়ে তোমাদেরকে বলছি যে আমার টাকা থাকলে আমি লন্ডন যেতাম, ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে যদি আমার কাছে টাকা এসে যায় আমি খুব সহজেই লন্ডনে চলে যাই, মানে এই কাজটার কিন্তু একটা সম্ভাবনা আছে, মানে হলেও হতে পারে, টাকা পেলেই হয়ে যেত, এই ধরনের সম্ভাবনা আছে। তার ক্ষেত্রে তুমি কি ধরনের স্ট্রাকচার ইউজ করবে? এখানে কি বলছি দেখো, ইফ ক্লজটি যখন তুমি বসাবে সেটা দেখো সাবজেক্ট, হ্যাড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্লিয়ার? তার মানে এটা আমি কি বলতে চাচ্ছি,
তার মানে এইটা হবে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস V2, ক্লিয়ার? সাবজেক্ট প্লাস V2 এই ফর্মে যাবে, সাবজেক্ট প্লাস V2 ফর্মে যাবে। আর প্রিন্সিপাল ক্লজটি কিভাবে হবে? সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। খেয়াল করো, তাহলে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কি বসাবে? সাবজেক্ট বসাও, তারপরে উড অথবা কুড অথবা মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাও। ক্লিয়ার? এই হচ্ছে তোমার শর্তমূলক বাক্য গঠন। তখন যদি তুমি দেখো কোনো একটা কাজটা ঘটার সম্ভাবনা আছে, মানে এটা হলে এই কাজটা এখনো করা যায়, সেসব ক্ষেত্রে আমার এই স্ট্রাকচারটাকে ফলো আপ করতে হবে। তাহলে বিভিন্ন যদিমূলক বাক্যে তার সেন্স অনুযায়ী বিভিন্ন স্ট্রাকচার তোমরা ব্যবহার করছো। ওকে, নেক্সট দেখো, আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি কি লিখবো? ইফ আই হ্যাড, এটা আমার V2, হ্যাজ হ্যাভ ভার্বের V2 ফর্ম হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাড এনাফ, if I had enough money, clear? if I had enough money, যদি আমার অনেক টাকা থাকতো, কমা, আমি লন্ডন যেতাম, তাহলে কি লিখবো? আই, এইবার কি বলছে? উড, কুড, মাইট। তাহলে আমি কোনটা ব্যবহার করব? ক্লিয়ার? তাহলে আমি যেতাম, যেতামের ক্ষেত্রে সিম্পল উড ব্যবহার করে দিব, আই উড। আর যদি থাকতো যেতে পারতাম, তাহলে আমার আইদার কুড অর মাইট, যেতে পারতাম, তাহলে কুড অথবা মাইট। কুড হচ্ছে ক্ষমতা বুঝাবে, মাইট হচ্ছে সম্ভাবনা বুঝাবে, খেয়াল রাখবে। তাহলে আই আর যেতাম মানে উড, যেতে পারতাম আইদার কুড অর মাইট, তাহলে আই উড। এবার কি বলছে? উড বসিয়েছি, তারপরে কি বলছে? V1 বসাও, তাহলে আই উড গো টু লন্ডন, ফুল স্টপ। ক্লিয়ার? পরেরটা দেখো, আমি যদি এখন লেখা শুরু করতাম, আমি সন্ধ্যার মধ্যে ইহা শেষ করতে পারতাম। এই যে করতে পারতাম, ক্লিয়ার ব্যাপারটা? সম্ভাবনাও বুঝাতে পারো। আবার লেখাটা শুরু করে দিলে আমার সন্ধ্যার মধ্যে শেষ করার ক্ষমতাটা আমার হয়ে যেত, কুড দিয়েও করতে পারো। ক্লিয়ার? তাহলে এবার আসো দেখো, আমি যদি এখন লেখা শুরু করতাম, আমি সন্ধ্যার মধ্যে ইহা শেষ করতে পারতাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে সেন্সটা দেখো, এটা আর হবে না কোনোদিন, তা নয়। আমি যদি এখন লেখা শুরু করতাম, ক্লিয়ার, আমি সন্ধ্যার মধ্যে ইহা শেষ করতে পারতাম, তার মানে এর সম্ভাবনা আছে আমি যদি এখনই শুরু করে দিই, লেখাটা শেষ হয়ে যাবে সন্ধ্যার মধ্যে। তো এই ধরনের সম্ভাবনা হয়ে যাওয়ার সেই সব ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে। তাহলে চলো আমি লিখি, ইফ, ক্লিয়ার, ইফ আই স্টার্টেড, এটা আমার V2। ইফ ক্লজটা কি বলছি? ইফ ক্লজ কি লিখবা? সাবজেক্ট V2 লিখবা। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড, তাহলে V2 লিখলাম। ইফ আই স্টার্টেড রাইটিং, ইফ আই স্টার্টেড রাইটিং, তাহলে কখন? এখন। ইফ আই স্টার্টেড দ্য রাইটিং, এখানে দিয়ে দিই লেখাটা, তাহলে কি লিখলাম? ইফ আই স্টার্টেড দ্য রাইটিং নাও, কমা, আমি সন্ধ্যার মধ্যে ইহা শেষ করতে পারতাম। এই ফর্মটার জন্য আমি কি লিখবো? সাবজেক্ট বসাবো, উড, কুড, মাইট, V1। তাহলে সাবজেক্ট কি আছে? আই, তাহলে এটা কুড যদি আমি করি, কুড,
মাইট করতে পারো, কোনো অসুবিধা নয়, সম্ভাবনা আছে শেষ করার। তাহলে আই কুড, কুডের পরে কি বলছে V1, তাহলে আই কুড ফিনিশ ইট, ইহা, তাহলে আই কুড ফিনিশ ইট, আমি এটা শেষ করে দিতাম, ইহাকে শেষ করে ফেলতাম। তারপরে বলছে কি সন্ধ্যার মধ্যে, তাহলে আমি কি লিখবো বাই দা ইভিনিং। ক্লিয়ার? তাহলে আই কুড ফিনিশ ইট বাই দ্য ইভিনিং, এটা হচ্ছে আমার V1। এই ফর্মটা ইউজ করলাম, কুড, উড, কুড, মাইট প্লাস V1 ফর্মটাকে ইউজ করলাম প্রিন্সিপাল ক্লজের জন্য। এবার চলো লাস্ট দেখো শেষেরটা কি বলছে, তুমি যদি চাকরিটার জন্য আবেদন করতে তুমি তা পেয়ে যেতে। এই জায়গাটায় একটা জিনিস বোঝো, এটা কিন্তু অতীত, অতীত হয়ে গেছে, এটার কোনো চান্সই নাই। এই সম্ভাবনা হচ্ছে ইম্পসিবল, এই সম্ভাবনাটা আবার হওয়ার কোনো চান্সই নেই। কেন? বলছে তুমি যেহেতু অ্যাপ্লাই করো নাই সেই জন্য চাকরিটা তোমার কাছ থেকে চলে গেছে, এখন তুমি অ্যাপ্লাই করলে ওই চাকরিটা কিন্তু তোমার জন্য আর ফিরে আসবে না। তাহলে যে কাজটা আমি আবার করলে তার রেজাল্ট আর আমার আসার কথা নেই, ওটা অতীতকালেই শেষ হয়ে গেছে, তখনই রেজাল্টটা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া হয় নাই, তার ক্ষেত্রে কিন্তু আমার এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচার ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছে এখানে, ইফ ক্লজটি হবে সাবজেক্ট হ্যাড V3, প্রত্যেকটা স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলতে হবে। বলছে সাবজেক্ট হ্যাড প্লাস V3 ইউজ করতে হবে, আর প্রিন্সিপাল ক্লজটা কি করতে হবে, সাবজেক্ট উড, কুড, মাইটের কোনো একটা, তারপরে হ্যাভ প্লাস V3, অর্থাৎ তোমার উড, কুড, মাইটের পরে হ্যাভ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট, আর ইফ ক্লজের সাবজেক্টের পরে হ্যাভ প্লাস V3 মানে হচ্ছে এইটা আমার লিখতে হবে পাস্ট পারফেক্ট, আর এখানটা আমার উড, কুড, মাইটের পরে প্রেজেন্ট পারফেক্ট। এই দুটো জিনিসকে মনে রাখতে হবে এই কেসে। ক্লিয়ার? তাহলে চলো লিখি, তুমি যদি, তাহলে আমি কি লিখবো, ইফ ইউ, এটা আবার ইফ প্লাস, তাহলে সাবজেক্ট বসে গেল হ্যাড V3, তাহলে ইফ ইউ হ্যাড V3 অ্যাপ্লাইড। ক্লিয়ার? তাহলে ইফ ইউ হ্যাড অ্যাপ্লাইড, তুমি যদি আবেদন করতে চাকরিটার জন্য ফর দ্য জব, কমা তুমি তা পেয়ে যেতে, তাহলে তুমি তা পেতে পারতে, কুড দিয়ে করতে পারো, উড দিয়ে করতে পারো, মাইট দিয়ে করতে পারো, সম্ভাবনা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কুড দিয়ে করি, তাহলে ইউ কুড, এবার কুডের পরে কি বসাতে বলছে, উড, কুড, মাইটের পরে হ্যাভ প্লাস V3, তাহলে ইউ কুড হ্যাভ গট, এই গট হচ্ছে V3, আমরা কি জানি গেট গট গটও হয়, আবার গেট গট গটেনও হয়। ক্লিয়ার? আমরা গটই লিখলাম। তাহলে ইউ কুড হ্যাভ গট কি, চাকরিটি, তাই না, দা জব। ক্লিয়ার? ইউ কুড হ্যাভ গট, আর এখানে যেহেতু একবার আমরা দা জব লিখে দিয়েছি, আমাদের আবার দা জব লেখার প্রয়োজন নেই, আমরা এখানটায় লিখে দিতে পারি ইউ কুড হ্যাভ গট ইট, মানে জবটা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু ব্যাপারগুলা দেখে নিতে হবে যে আমার শর্তমূলক বাক্যগুলোর সেন্স কি আছে, সেই সেন্স অনুযায়ী তোমাদের এই স্ট্রাকচারগুলো, ইফ ক্লজ কোন স্ট্রাকচার, প্রিন্সিপাল ক্লজ কোন স্ট্রাকচার, এগুলো সব মুখস্থ করে নিতে হবে, এবং আমাদের শর্তমূলক বাক্যের সেন্সগুলোকে ধরে নিয়ে কোনটা কোন সেন্সের জন্য অ্যাপ্লিকেবল তোমাকে সেগুলো পুট করতে হবে। তাহলে দেখবে তোমাদের নির্ভুল বাক্যগুলো ট্রান্সলেট হয়ে যাবে। ওকে? এবার দেখো একটা জিনিস আমি তোমাদের দেখাই, যে এই যে তোমাদের ইফগুলো আছে, এই যে তোমাদের ইফগুলো আছে, এই ইফগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারো।
কিভাবে অ্যাভয়েড করবে? তোমার যে ভার্বটা আছে ভার্বটাকে বাইরে নিয়ে চলে যাও। যেমন মনে করো এই হ্যাড, এটাকে আমি যদি ইফের জায়গায় বসিয়ে দিই, হ্যাড আই এনাফ মানি, তাহলে তোমার কিন্তু ইফটাকে না বসালেও চলবে। যেমন দেখো এইটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে হ্যাড ইউ অ্যাপ্লাইড ফর দ্য জব ইউ কুড হ্যাভ গট। ঠিক আছে, তাহলে হ্যাডগুলোকে যদি আমি মানে দ্যাট ইজ ভার্বগুলোকে যদি আমি ইফের জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ ভার্ব আগে তারপর সাবজেক্ট বসাই, তাহলে ইফ ব্যবহার না করলেও চলবে। দেখবা তোমরা অনেক সময় নিউজ পেপার পড়ো বা পড়তে যখন যাবে বা কিছু প্যাসেজ পড়ছো, সেখানে হ্যাড দিয়ে এরকম বা পাস্ট ফর্ম দিয়ে বাক্যটা শুরু দেখতে পাবে। ক্লিয়ার? ওগুলো সব শর্তমূলক বাক্য, এবং ইফের জায়গায় আমি যদি সেগুলোকে ব্যবহার করি, তাহলে আমাদের ইফটাকে আমরা সরিয়ে আমরা ভার্বটাকে আগে দিয়েও যদি সেন্সটাকে আনতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? এখানে জায়গার অভাবে আমি আর দেখালাম না। তোমাদের যদি ক্লাস নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে, ইউ জাস্ট পুট in the comment box, okay? I will be there to answer you.